হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আমরা লাস্ট ভিডিওতে এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম এবং তার আগের ভিডিওতেও। তো এবারে ভিএসএ টাইপ প্রশ্ন আমাদের অর্ধপরিবাহী চ্যাপ্টার থেকে হয়, অর্থাৎ ভেরি শর্ট অ্যানসার টাইপ কোশ্চেন, যেগুলো হয় 1 মার্কসে। তো মূলত এমসিকিউ তে যেরকম প্রশ্ন থাকে ভিএসএ টাইপে অলমোস্ট সেরকমই থাকে। এমসিকিউ প্র্যাকটিস করলেই ভিএসএ টাইপ প্র্যাকটিস হয়ে যায়। তবুও যেহেতু পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেই জন্য কিছু প্রশ্ন আলোচনা করে দিলে তোমাদের একটু প্র্যাকটিস হবে। তো আমি কিছু প্রশ্ন সংসদের মক টেস্টের প্রশ্নগুলো রয়েছে কিংবা কাউন্সিল প্রোভাইডেড যে কোশ্চেনগুলো রয়েছে এবং প্রশ্নবিদটা বিভিন্ন জায়গা থেকে আমি এক জায়গায় পড়েছি, যেগুলো আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট হতে পারে 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য, আমি কয়েকটা বলছি। তো এমসিকিউ তো যে টাইপের ছিল সেম টু সেম, সেগুলো নিয়ে আর বলছি না, কারণ একই সঙ্গে হয়ে যাবে। তো যেরকম এমসিকিউতে আমরা আলোচনা করেছিলাম যে কোন উষ্ণতায় একটা অর্ধপরিবাহী অন্তরকের মতো আচরণ করে, তো একই প্রশ্ন ভিএসএ টাইপের রয়েছে যে কোন উষ্ণতায়, এখানে শুধু অপশন থাকে না, তো সেটা 0 কেলভিন উষ্ণতা, তো এগুলো বলছি না। কিংবা পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু বাহক কি, পি টাইপ অর্থাৎ পজিটিভ, তো সেখানে নিশ্চয়ই সংখ্যাগুরু বাহক হবে হোল আর সংখ্যালঘু বাহক হবে ইলেকট্রন। এন টাইপে উল্টোটা হবে, এন টাইপে সংখ্যাগুরু বাহক হবে ইলেকট্রন এবং সংখ্যালঘু বাহক হবে হোল। তো এখানে কয়েকটা প্রশ্ন বাছাই করে বলছি। জার্মেনিয়াম কেলাসে আর্সেনিক দ্বারা ডোপ করলে কোন প্রকার অর্ধপরিবাহী পাওয়া যাবে? আর্সেনিক, তো আর্সেনিক কত যোজি মৌল না পঞ্চযোজি মৌল, তো পঞ্চযোজি মৌল হওয়া মানে তৈরি হবে এন টাইপ, আর ত্রিযোজি মৌল যুক্ত করা মানে হবে কি না পি টাইপ। তো একই প্রশ্নকে তোমরা দুটো প্রশ্ন করতে পারবে একই উত্তর নিয়ে। নেক্সট হচ্ছে যে আবার দেখা একই প্রশ্ন, এই যে সিরিজ এসেছিল আগে, এন শ্রেণীর অর্ধপরিবাহীর ক্ষেত্রে সংখ্যালঘু পরিবাহক কি? এন শ্রেণী যারা হোল হবে সংখ্যালঘু পরিবাহক। পি টাইপ এন টাইপ অর্ধপরিবাহীর পার্থক্য বইতেও রয়েছে, আমরাও পড়েছি। পরিবাহী অন্তরক এবং অর্ধপরিবাহীর মধ্যে পার্থক্য, এটা টেক্সট বইতেই অনেকগুলো পয়েন্ট রয়েছে, তো এগুলো আলোচনা হয়ে গেছে, আমি শুধু ধরাচ্ছি তোমাদের, বলছি না এগুলো। পিএন ডায়োডের সংজ্ঞা, জেনার ডায়োডের সংজ্ঞা, জেনার ডায়োডের ব্যবহার, সবগুলো থিওরি বইতে আমরা পড়ে নিয়েছি। এবারে বলছে একটা দ্বিমেরু সংযোগ ট্রানজিস্টরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ডোপিং অঞ্চল কোনটি? সর্বোচ্চ ডোপিং হচ্ছে কার? নিঃসরকের, সবচেয়ে কম হচ্ছে ভূমি। আর আরেকটা প্রশ্ন রয়েছে যে ধরো এরকম এক নম্বর প্রশ্ন গুরুত্বপূর্ণ হয় জেনার ডায়োডের প্রতি সৌরকোষে, সৌরকোষ থেকে বেশি আমার ফটোডায়োডটা বলাই ভালো, ফটোডায়োডের এলইডি, এগুলো বর্তনী চিত্র অর্থাৎ প্রতীকগুলো আঁকতে দেয় 1 মার্কসে। পিএনপি এনপিএন এর ক্ষেত্রেও তাই। স্পন্দকের সংজ্ঞা, আলফা বিটার সংজ্ঞা, এগুলো 1 মার্কসে হয়। কিংবা আলফা দেওয়া আছে, বিটা বের করা, যেগুলো আমরা এমসিকিউ তে আলোচনা করেছি, সেটাও কিন্তু ভিএসএ টাইপ প্রশ্নতে হয়। তো ভিএসএ টাইপ এমসিকিউ এই চ্যাপ্টারে খুবই ক্লোজ কিন্তু। নেক্সট হচ্ছে যেরকম ধরো স্পন্দক, স্পন্দকের যে কম্পাঙ্ক ছিল, সে কম্পাঙ্কটা মনে করে দেখো, সে কম্পাঙ্কের ভ্যালু ছিল এটা। আমি যদি হেলসিক স্পন্দকের কথা যদি বলি, তো এই রাশিমালা দিয়ে নিউমেরিক্যালস হতে পারে, এই রাশিমালাটা লিখতে দিতে পারে, এগুলো মাথায় রাখতে হবে আমাদের। আর হচ্ছে আরো কিছু প্রশ্ন রয়েছে, আমি বলছি এবারে তোমাদের। যেমন ধরো ট্রানজিস্টরের কোন অঞ্চলের বেজ সবচেয়ে বেশি হয় না? বেজ সবচেয়ে বেশি কিন্তু সংগ্রাহকের হয়, কারণ হচ্ছে সেখানে পাওয়ার ডিস্ট্রিবিউশন হয়, পাওয়ার ডিস্ট্রিবিউশনের জন্য বেশি এরিয়া আছে। তারপরে হচ্ছে নিঃসরক, আর সবচেয়ে কম বেদ হচ্ছে কার? ভূমি। তো ভূমির একটা প্রশ্ন আছে যে ভূমির বেদ যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে সংগ্রাহক প্রবাহে কি প্রভাব পড়বে? তাহলে সংগ্রাহক প্রবাহের মান কিন্তু কমে যাবে, কারণ ভূমি যখনই বেদ বেশি হয়ে যাবে, সে তখন এমিটার কিংবা নিঃসরকের যে ক্যারিয়ার রয়েছে আর আমাদের ভূমিতে যে ক্যারিয়ার রয়েছে, তারা বিপরীতধর্মী হওয়ার জন্য পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে, তার ফলে কি হবে কিন্তু প্রবাহমাত্রা কারেক্টারে কিন্তু কমে যাবে। তো এটা একটা 1 নম্বরের প্রশ্ন। তো একইভাবে এলইডি তৈরি হয় এমন দুটি অর্ধপরিবাহী কেলাসের নাম জিজ্ঞেস করছে। তো তোমরা জানো সিলিকন জার্মেনিয়াম দিয়ে তৈরি করা যায় না, কারণ সিলিকন জার্মেনিয়াম দিয়ে তৈরি করলে, স্পেশালি সিলিকন দিয়ে তৈরি করলে যে শক্তিটা পাবো সেটা আমরা কিন্তু ইনফ্রারেড রেডিয়েশনে পাবো, অর্থাৎ অবলোহিত রেঞ্জে পাবো। সেটা আমাদের কোনো কাজের নয়, আমাদের কাজের যেটা হচ্ছে সেটা হচ্ছে দৃশ্যমান পাল্লায় পাবো। আর সেটা কি করে আমরা পাই? এই ফর্মুলা হচ্ছে এইটা, E equals to h nu, অর্থাৎ এটা যদি Eg বলি, এটা হচ্ছে সেই নিষিদ্ধ অঞ্চলের শক্তিগুলির যে পার্থক্য, সেটা ইলেকট্রন ভোল্টে থাকে, সেটা জুল করে নেবে তোমরা। 1 ইলেকট্রন ভোল্ট হচ্ছে 1.6 × 10⁻⁹ জুল। এইখান থেকে ল্যামডাটা বের করলেই বুঝতে পারবে যে কত রেঞ্জে হচ্ছে। তো এরকম অঙ্ক আমরা নেক্সট ভিডিওতে এমনিও আলোচনা করব, নিউমেরিক্যাল ভিডিওতে। আর আমরা অনুশীলনী ভিডিও যখন আলোচনা করেছিলাম তখন কিন্তু এরকম প্রশ্ন ছিল। এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের কোন তাপমাত্রায় অর্ধপরিবাহী পুরোপুরি অন্তরক পদার্থে পরিণত হয়? তো আগেরই প্রশ্ন, সেটা হচ্ছে 0 কেলভিন।
তো এন টাইপ অর্ধপরিবাহী কিংবা পি টাইপ অর্ধপরিবাহী তৈরি করতে হলে কি ধরনের অপদ্রব্য কিংবা ডোপাইন মেশাতে হয়? তো তোমরা জানো এন টাইপ তৈরি করতে গেলে পঞ্চযোজী মৌল মেশাতে হয়, আর পি টাইপ হলে তখন করতে হয় কি না ত্রিযোজী। তো এটা মাথায় রাখতে হবে। এলইডি তে ডায়োড কোন বায়াসে থাকে? সম্মুখ বায়াসে। আর ফটোডায়োডে বিপরীত বায়াসে। কেন ফটোডায়োডে বিপরীত বায়াস করা হয় সেটা আমি কিন্তু এইচএস এর প্রশ্নগুলোর উপর যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে বলে দিয়েছি, আর বলছি না। এরপর হচ্ছে যে আমরা যদি সহজাত কোনো অর্ধপরিবাহী নিই, সেখানে ধনাত্মক আধান বাহকের সংখ্যা যদি n হয়, ঋণাত্মক কত হবে? না যতগুলো ধনাত্মক ততগুলোই ঋণাত্মক হবে। এটাই হচ্ছে সংরক্ষণ নীতি, সমানই হবে কিন্তু, আলাদা হবে না কিন্তু, যেহেতু এটা বিশুদ্ধ অর্ধপরিবাহীর কথা বলা হচ্ছে। অবিশুদ্ধ যদি হয়, ডোপিং যদি করা হয়, তাহলে যেরকম ডোপিং করা হবে সেরকম বেশি হবে, ধনাত্মক করলে ধনাত্মক হবে, ঋণাত্মক করলে ঋণাত্মক বেশি হবে। তো এটা মাথায় রাখতে হবে যে অর্ধপরিবাহী ডায়োডে কিরূপ ব্যাস প্রয়োগ করলে অর্ধপরিবাহী রোধ সর্বোচ্চ এবং সর্বনিম্ন হবে। সম্মুখ ব্যাস প্রয়োগ করলে রোধ সর্বনিম্ন, আর বিপরীত ব্যাস প্রয়োগ করলে রোধ সর্বোচ্চ হবে। জেনারেল ডায়োডের ব্যবহার, বর্তনী চিত্র, তারপরে আমাদের ট্রানজিস্টরে ইনপুট এবং আউটপুট কারেন্টের মধ্যে দশা পার্থক্য, সেটা হচ্ছে বিপরীত দশা অর্থাৎ 180 ডিগ্রি, এটাও মাথায় রাখতে হবে। এলইডি তে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? আমরা তড়িৎ শক্তি দিই, পাই আলোক শক্তি। তাহলে তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি। আদর্শ ডায়োডের বিপরীত বায়াসের রোধ কত? আমি একটু আগেই বলেছি, অসীম। সি সংযোগে পারস্পরিক বৈশিষ্ট্য লেখে নতি কি নির্দেশ করে? আমি তোমাকে বলেছিলাম যদি নতি বের করা হয়, আমরা আউটপুট যে লেখচিত্র যখন আমরা দেখি তখন আমরা এদিকে আইসি এদিকে ভিসি দিই। তো যখনই আমরা এই ডেল্টা আইসি কিংবা আমাদের এই যদি এটা করা হয় বাই ডেল্টা আইসি, তাহলে বুঝতেই পারছো এটা এই নতি থেকে আউটপুট রোধ নির্ণয় করা সম্ভব। তো এটা আউটপুট রোধ বেরোয়। তো এটা এমসিকিউ যেহেতু নয়, তাহলে ডাইরেক্ট লিখতে হবে উত্তর। এবারে মাথায় রাখতে হবে যে যখন আমরা পিএন সংযোগ ডায়োড নিয়ে পূর্ণ তরঙ্গ একমুখীকরণ করছি, তাহলে আউটপুট কম্পাঙ্ক ও ইনপুট কম্পাঙ্কের অনুপাত কত? না আউটপুট কম্পাঙ্ক সব সময় ইনপুট কম্পাঙ্কের দ্বিগুণ হয়, তাহলে অনুপাত হচ্ছে কিন্তু 2:1। এবারে সাধারণ নিঃসাবের সংযোগে ইনপুট এবং আউটপুট ভোল্টেজের দশা পার্থক্য কত? সে কারেন্টের মতোই, সে পাই কিংবা 180 ডিগ্রি। একটু আগেই আমি বলেছিলাম এটা। নেক্সট বলছে যে পিএন সংযোগে কোন অঞ্চলে গতিশীল ইলেকট্রন বা হোল নেই? নিঃশেষিত অঞ্চলে, সেখানে শুধুমাত্র থাকে কি স্থিতিশীল কিংবা স্থির আয়ন। তো এটাও মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে যে ট্রানজিস্টরে সুইচ হিসাবে ব্যবহার করতে গেলে তাকে আমরা কোন অঞ্চলে রাখি? না স্বাভাবিকভাবে আমরা তাকে রাখবো কিভাবে? না অফ অবস্থায় কাট অফে এবং অন অবস্থায় সম্পৃক্ত অঞ্চলে। বিবর্ধক হিসাবে ব্যবহার করার সময় কোন অঞ্চলে রাখবো? না সেটা হচ্ছে সক্রিয় অঞ্চলে। সক্রিয় অঞ্চলই হচ্ছে ট্রানজিস্টরের নরমাল অপারেশন রিজিয়ন। তো এগুলো মাথায় রাখতে হবে। ফটোডায়োড কোন বায়াসে কাজ করে? না বিপরীত বায়াসে কাজ করে। নিঃশেষিত অঞ্চলের সংজ্ঞা সেটা তো আগেই বলেছি। ফটোডায়োড, সৌরকোষ, এলইডি এদের ব্যবহারগুলো পড়ে রাখতে হবে ভালো করে। স্পন্দকের যে স্পন্দন পড়াশোনা বারখাউসেনের শর্ত ছিল a β = 1, সেই শর্তটা পরীক্ষা লিখতে দিতে পারে। তারপর হচ্ছে প্রত্যেকের বর্তনী চিত্র, সে এলইডি হোক, ফটোডায়োড হোক, যাই হোক না কেন, সেটা মাথায় রাখতে হবে। আর রাখতে হবে কি মাথায়? না ফার্মি শক্তি স্তর। সেটা দেখবে তোমরা ওই পি টাইপ, এন টাইপ, যখন আমরা অর্ধপরিবাহী পরিমাণ করে দেখো, পি টাইপের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সেই ফার্মি স্তরটা পরিমাণ পটিতে না কাছে না থেকে যোজনা পটির কাছাকাছি ছিল। আর এন টাইপের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করে দেখবে সেটা পরিমাণ পটির একটু কাছাকাছি ছিল। এটা হচ্ছে সিবি, এটা ভিবি। তাহলে এই সংজ্ঞা জিজ্ঞেস করে, এটা হচ্ছে কি 0 কেলভিন যে টেম্পারেচার, গরম শূন্য উষ্ণতায় না এইখানে কিন্তু ইলেকট্রন থাকার প্রবাবিলিটি সবচেয়ে বেশি, সেটাই হচ্ছে ফার্মি শক্তি স্তর। এখানে হচ্ছে প্রবাবিলিটি অফ অকুপেশন কিংবা অকুপেন্সি সবচেয়ে বেশি। তো তোমরা কলেজ লেভেলে গেলে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়লে এই সম্বন্ধে আরো ডিটেইলস জানবে। তো এই ইএফটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তোমরা শুধুমাত্র ডেফিনেশনটা পড়লেই হবে। সেই ডেফিনেশনটা সংজ্ঞা বইতে শর্ট প্রশ্নতেও রয়েছে, তো সেখান থেকেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো এগুলো একটু মাথায় রাখতে হবে। আর আমাদের হচ্ছে কি বিশুদ্ধ অর্ধপরিবাহী মুক্ত ইলেকট্রন ও হোলের সংখ্যা সমান থাকে কি থাকে না? না অবভিয়াসলি সমান থাকে। তো এটাও মাথায় রাখতে হবে আমাদের। তো এরকম অনেকগুলো ছোট ছোট প্রশ্ন আমরা যেগুলো বললাম, আমি আরো কয়েকটা বলছি। তো মোটামুটি যা আলোচনা হয়েছে আগের ভিডিওগুলো নিয়ে, তো তাতেই হয়ে যাবে। আরেকটা হচ্ছে আমাদের তিনটে যে কারেন্ট ছিল ট্রানজিস্টরে, এমিটার, বেস আর কালেক্টর, এদের মধ্যে সম্পর্ক। তো এই সম্পর্কটা আমরা পড়েছি, এই সম্পর্কটা কাজে লাগবে, এটা মাথায় রাখতে হবে।
কিংবা ট্রানজিস্টরের ইনপুট আউটপুট কিংবা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক শুধু আঁকতে দিতে পারে 1 মার্কসে যে কোনো একটা, সেটাও মাথায় রাখতে হবে তোমাদের। এখানে একটা প্রশ্ন রয়েছে অর্ধপরিবাহীতে রোধ তাপমাত্রার সঙ্গে কিভাবে পরিবর্তন হয়। তো অর্ধপরিবাহীর ক্ষেত্রে পরিবর্তনটা কিন্তু এইভাবে, এদিকে রোধ আর এদিকে উষ্ণতা, এইভাবে পরিবর্তন হয়। পরিবাহীর মতো কিন্তু নয়, লিনিয়ার চেঞ্জ কিন্তু হয় না। তাপীয় সাম্য অবস্থায় কোন অর্ধপরিবাহীতে মুক্ত ইলেকট্রন ও মুক্ত হোলের সংখ্যা ঘনত্বের সম্পর্ক কি? দুটোরই সংখ্যা ঘনত্ব কিন্তু একই, কারণ এটা তাপীয় সাম্য হয়ে গেছে, মানে ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয়ে গেছে, তাহলে দুটোর কনসেন্ট্রেশন একই হবে। এর পরের প্রশ্ন সেটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ হ্রাস পায় কেন? না, যখনই উষ্ণতা বৃদ্ধি করা হবে শক্তি পায়, তখন ভ্যালেন্স ব্যান্ড কিংবা যোজ্যতা পটি থেকে ইলেকট্রন গুলো পরিবহন পটির দিকে চলে আসে, সেই জন্য কিন্তু ইলেকট্রন কি হয়ে যাচ্ছে না পরিবহনের জন্য অ্যাভেলেবল হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু রোধ হ্রাস পায়, অর্থাৎ তড়িৎ পরিবহন করার ক্ষমতা কিংবা তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পাচ্ছে। বলছে ডোপিং বাড়ালে অর্ধপরিবাহীর শক্তি পটির ব্যবধান কি পরিবর্তন হয়? যত ডোপিং বেশি করবে তত কিন্তু এই যে গ্যাপটা, ব্যান্ড গ্যাপ যেটা, সেটা কিন্তু কমে আসবে। উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে অন্তরক পদার্থের রোধের কিরূপ পরিবর্তন হয়? উষ্ণতা বাড়ালে রোধ কমবে, উষ্ণতা কমালে রোধ বাড়বে। তো এগুলো মাথায় রাখতে হবে। 1 মার্কসে পিএন ডায়োড কিংবা জেনার ডায়োড কিংবা আমাদের এলইডি কিংবা ফটো ডায়োড কিংবা সৌরকোষ, এদের লেখচিত্র যে রয়েছে, গ্রাফ, কারেন্ট ভোল্টেজ যে গ্রাফ, সেটা 1 মার্কসে আনতে কিন্তু দিতে পারে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনো একটা। অনেকবার এসছে, জেনার এসছে, ফটো ডায়োড এসছে, নরমাল ডায়োড এসছে, তো এটা মাথায় রাখতে হবে তোমাদের। আর উষ্ণতা বাড়ালে অর্ধপরিবাহীর শক্তিপটি ব্যবধানে কি পরিবর্তন হয়? একটা কিন্তু আনকমন প্রশ্ন। উষ্ণতা বাড়ালে কিন্তু এই অর্ধপরিবাহীর যে গ্যাপ থাকে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে, তার কিন্তু কোনো পরিবর্তন হয় না, সেটা উষ্ণতা নিরপেক্ষ জিনিস, তার উপরে কোনো রকম প্রভাব কিন্তু পড়ে না। মুক্ত ইলেকট্রন ও গর্তের মধ্যে অর্থাৎ হোল কোনটি শক্তিস্তর উচ্চ? এটাও কিন্তু আনকমন প্রশ্ন। অ্যাকচুয়ালি সচলতা কার বেশি? ইলেকট্রনের। হোলের সচলতা কম, তার থেকে বেশি এনার্জি দিয়ে উপরে তুলতে হয়, ওই জন্য তার শক্তিস্তর কিন্তু বেশি। তাহলে মাথায় রাখবে হোলের শক্তিস্তর কিন্তু বেশি। আর যা যা প্রশ্ন রয়েছে সেগুলো আমরা সবই পড়েছি, তো এগুলো সবগুলো রয়েছে। এবারে এনপিএ ট্রানজিস্টর আমরা কেন বেশি ব্যবহার করি সেটা আমি আগেও বলেছি থিওরি পড়ানোর সময়ও, যে এখানে সংখ্যাগুলো বাহক হচ্ছে কি ইলেকট্রন, আর ইলেকট্রনের সচলতা বেশি, তাই এনপিএ ট্রানজিস্টরের যে অপারেশন সেটা কিন্তু খুব ফাস্ট, খুব দ্রুত কাজ করে, তো এই কারণে তার ব্যবহার কিন্তু বেশি। তো উচ্চ কম্পাঙ্কের যে কোনো বর্তনীতে তার ব্যবহারই কিন্তু সবচেয়ে বেশি। ফটো ডায়োড, জেনার ডায়োড, পিএন সংযোগ ডায়োডের সংজ্ঞা যেগুলো বইতে রয়েছে সেটা তোমরা পড়বে, সেটা কাজে লাগবে, ব্যবহারগুলো ভালো করে পড়তে হবে। নেক্সট হচ্ছে ট্রানজিস্টরের ডোপিং কোনটা বেশি করা এবং কেন? নিঃসারকে বেশি করা, কারণ ক্যারিয়ার সেখান থেকে বেরোয়। বেদ কেন কালেক্টরে বেশি থাকে আমি ভিডিওর শুরুতেই বলেছি, যেহেতু এনার্জি ডিস্ট্রিবিউশনটা আউটপুটে হয় অর্থাৎ সংগ্রহতে হয়, তাই তার বেদ বেশি হয়। ভূমি কেন পাতলা রাখা? না, যেহেতু বিপরীত আধান সেখানে থাকে, এনপিএন হোক কি বিএনপি হোক, যদি আমরা বিপরীত আধান থাকে যেহেতু, যদি আমরা বেদ কম না রাখি, বেশি করে দিই, তখন কি হবে এমিটার আর বেসের মধ্যে অর্থাৎ নিঃসারক আর ভূমির মধ্যে কি হবে, অপোজিট যে আধান বাহকগুলো রয়েছে, সংখ্যাগুলো বাহক, তাদের মধ্যে রিকম্বিনেশন হবে, পুনঃসংযুক্তিকরণ হবে, তার ফলে কিন্তু ক্যারিয়ার সংগ্রহকে খুব একটা পৌঁছতে পারবে না। এই জন্য ভূমিকে সবসময় পাতলা রাখা হয়। তো এটা থিওরিতে আলোচনা হয়েছে, সেটা আমি আর বললাম না, তোমরা মোটামুটি করেছো এগুলো। আর বলছে কমন এমিটার সংযোগে ইনপুট এবং আউটপুট প্রভাব কি হবে? ইনপুট প্রভাব কি? ভূমি প্রভাব। আউটপুট প্রভাব কি? কালেক্টর কিংবা সংগ্রাহক প্রভাব। তো এগুলো মাথায় রাখতে হবে। পিএনপি ও এনপিএন ট্রানজিস্টর মুখ্য আধান বাহক কি? পিএনপি তে পি হচ্ছে মেজরিটি অর্থাৎ হোল, এনপিএন এ এন বেশি আছে অর্থাৎ ইলেকট্রন। তো এগুলো মাথায় রাখতে হবে। ট্রানজিস্টরের ইনপুট ও আউটপুট রোধের মধ্যে কোনটি বেশি? দেখো, ট্রানজিস্টরের ইনপুট জাংশন থাকে ফরওয়ার্ড বায়াস, আউটপুট জাংশন থাকে রিভার্স বায়াস। তাহলে যেটা রিভার্স বায়াস তার রোধ বেশি, তাহলে উত্তর হবে আউটপুট রোধ বেশি। তো এগুলো মাথায় রাখতে হবে। আলফা বিটার সংজ্ঞা পরীক্ষা দিতে পারে। তো মোটামুটি শর্ট প্রশ্ন যা রয়েছে আমরা আগেও অনেকগুলো আলোচনা যেহেতু করেছি এমসিকিউ তে স্পেশালি, সেইগুলোই কিন্তু বিএসসি তে কাজে লেগে যায়। তো যা আলোচনা করেছি আমরা যথেষ্ট হয়েছে, এর মধ্যে অবশ্যই তোমাদের পরীক্ষায় কাজে লেগে যাবে। এখানে আলোচনাটা শেষ করছি শর্ট প্রশ্ন সংক্রান্ত। আর এই চ্যাপ্টারে আরেকটা ভিডিও করব, সেটা হচ্ছে যেখানে নিউমেরিক্যাল নিয়ে কিছু আলোচনা করব, কিন্তু বেশিরভাগ নিউমেরিক্যাল আমরা এমসিকিউ পোরশনে আলোচনা করে নিয়েছি। গুটি কয়েক রয়েছে, সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করে এই চ্যাপ্টারের প্রস্তুতি পরীক্ষার জন্য, উচ্চ মাধ্যমিকের জন্য, পরের মানে 2021 যে পরীক্ষাটা রয়েছে সেটার জন্য আলোচনা আমরা শেষ করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টিল দেন, বাই।